আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য। গত ক্লাসে আমি তোমাদের মেঘের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝে গেছো এবং পড়া করেছো। আজকে মেঘ কিভাবে সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, এই সম্পর্কে আলোচনা করব। তো সেই সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই সম্পর্কে ধারণা থাকা একান্ত প্রয়োজন। সেই ধারণাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি এই ধারণাগুলো বোর্ডে লিখে দিয়েছি। দেখো, বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, অতিপৃক্ত বায়ু, শিশিরাঙ্ক, ঘনীভবন এবং আর্দ্রতা। তাহলে এই জিনিসগুলো মেঘ এবং বৃষ্টিপাতের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহলে দেখো, বাষ্পীভবন কাকে বলে? যে প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয় সেটাকেই বলা হয় বাষ্পীভবন। এই যে নদ, নদী, জলাশয়, খাল, বিল, পুকুর, এই সমস্ত এদের জল সূর্যের প্রখর তাপে উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে সেই জল বাষ্পের কি হয়? বাষ্পে পরিণত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন। তারপরে রয়েছে সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে, যদি ওই বায়ু তত পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে থাকে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত বায়ু। আমি আবার বলছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম, সেই বায়ু যদি তত পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত বায়ু। এবার রয়েছে অসম্পৃক্ত বায়ু। তাহলে কি অসম্পৃক্ত বায়ু কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে যদি কম জলীয়বাষ্প ধারণ করে থাকে, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত বায়ু। তারপরে রয়েছে অতিপৃক্ত বায়ু। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম, তার থেকে যদি বেশি পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে, তখন তাকে বলা হয় অতিপৃক্ত বায়ু। এবার তারপরে কি রয়েছে? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কাকে বলা হয়? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক, এবং শিশিরাঙ্কের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়। এবার দেখো, শিশিরাঙ্ক তাহলে কি? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় সেটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে বায়ু সম্পৃক্ত বায়ু কাকে বলে সেটা আমি আগে বললাম। তার মানে শিশিরাঙ্কটা দাঁড়াচ্ছে কি? তাহলে শিশিরাঙ্ক তাহলে এ দাঁড়াচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে সক্ষম, ততটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারলে সেটা সম্পৃক্ত বায়ু হয়ে যাচ্ছে। এবার যতটা তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হতে পারছে, যে নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা হয়েছে, ধরুন 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তো যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হতে পারছে সেই তাপমাত্রা, সেটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। আর শিশিরাঙ্কের উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। তারপরে দেখো, ঘনীভবন। ঘনীভবন কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় জলীয়বাষ্প থেকে জলকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তাহলে কি? জলীয়বাষ্প যখন শীতল বায়ুর সংস্পর্শে আসে এবং শীতল বায়ুর সংস্পর্শে আসার ফলে সেটা কি হয়? জলকণায় পরিণত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঘনীভবন। এবার দেখো, আর্দ্রতা। আর্দ্রতা কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ, সেটাকে বলা হচ্ছে আর্দ্রতা। অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা। এবার বায়ুর আর্দ্রতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা দেখো নিরপেক্ষ আর্দ্রতা, বা এটাকে চরম আর্দ্রতা বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট হিউমিডিটি। এবার নিরপেক্ষ আর্দ্রতা কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের যে প্রকৃত পরিমাণ, সেটাকে বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। তাহলে কি বললাম? কোন নির্দিষ্ট আয়তন, ধরো একটা অঞ্চল রয়েছে, এটা একটা অঞ্চল, এটা একটা বায়ুমণ্ডলের একটা ভাগ। এবার এই যে বায়ুমণ্ডল, এই নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এবার এখানকার বায়ুতে যতটা পরিমাণ জলীয়বাষ্প রয়েছে সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণ, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা।
বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে, যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, তাহলে কি যে কোনো উষ্ণতা হতে পারে, নির্দিষ্ট যে কোনো উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের, মানে এইটুকুর মধ্যে, এটা একটা আয়তন, এবার এই নির্দিষ্ট আয়তনের মধ্যে জলীয় বাষ্পের যে প্রকৃত জলীয় বাষ্পের যতটা পরিমাণ জলীয় বাষ্প বর্তমান থাকে তখন সেটাকে বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। সাধারণত প্রতি ঘনমিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ওজনই হলো সেই বায়ুর চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। তাহলে এই যে এটা যে বায়ুর যে আয়তন, বায়ুর আয়তন কিসে মাপা হয়? ঘনমিটার বা ঘন সেন্টিমিটারে মাপা হয়। তো সাধারণত প্রতি ঘনমিটার বায়ুতে জলীয় বাষ্পের যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ওজনটাকে বলা হয় চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। তাহলে দেখো এই চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতার সূত্রটা কি? নিরপেক্ষ আর্দ্রতা সমান, নিরপেক্ষ আর্দ্রতা সমান হচ্ছে জলীয় বাষ্পের ওজন ভাগ বায়ুর আয়তন। তাহলে কি দেখা গেল এটা সমান হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা। এবার দেখো জলীয় বাষ্পের ওজন কিসে পরিমাপ করা হয়? সাধারণত গ্রাম এককে পরিমাপ করা হয় এবং বায়ুর আয়তন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার এককে কি হয় প্রকাশ করা হয়। তাহলে এই নিরপেক্ষ আর্দ্রতা কিসে প্রকাশ করা হবে? গ্রাম পার ঘন সেন্টিমিটার বা গ্রাম পার ঘনমিটার। দেখে নাও, তাহলে এই নিরপেক্ষ আর্দ্রতার যে একক সেটা হবে গ্রাম পার ঘন মিটারও হতে পারে, আবার ঘন সেন্টিমিটারও হতে পারে, বোঝা গেল? এবার একটা উদাহরণস্বরূপ আমরা বলে দিই। ধরে নাও যে 1 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার, এটা ধরে নিলাম 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটারে এই 1 ঘন সেন্টিমিটারে জলীয় বাষ্প রয়েছে 10 গ্রাম। এখানে জলীয় বাষ্পের ওজন সেই জলীয় বাষ্পের ওজনটা হচ্ছে 10 গ্রাম। আমরা জলীয় বাষ্পের ওজন গ্রাম এককে প্রকাশ করবো, আর এটা ঘন সেন্টিমিটার বা ঘনমিটারে প্রকাশ করতে পারি। তাহলে কি হলো এখানে? এই যে নিরপেক্ষ আর্দ্রতা কত হলো? তাহলে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বোঝা গেল? তাহলে এখানে নিরপেক্ষ আর্দ্রতা হচ্ছে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার যদি এটা 1 ঘনমিটার হতো, 1 ঘনমিটারে 10 গ্রাম, তখন কি হবে? 10 গ্রাম। তাহলে এখানকার নিরপেক্ষ আর্দ্রতা হতো 10 গ্রাম পার ঘনমিটার, বোঝা যাচ্ছে? তাহলে নিরপেক্ষ আর্দ্রতার সূত্র জলীয় বাষ্পের ওজন ডিভাইডেড বাই বায়ুর আয়তন। তাহলে জলীয় বাষ্পের ওজন কিসে পরিমাপ করা হচ্ছে? গ্রাম এককে, আর বায়ুর আয়তন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার এককে প্রকাশ করা হচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলছে আমি আবার বলে দিই, যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত যে পরিমাণ সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা। তারপরে চলে এসো আর্দ্রতার গুণাঙ্ক, বা এটাকে বলা হয় বিশেষ আর্দ্রতা, ইংরেজিতে বলা হয় স্পেসিফিক হিউমিডিটি। এবার স্পেসিফিক হিউমিডিটি কাকে বলে? একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট ওজন, এই দুইয়ের অনুপাতকে বলা হয় বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। অর্থাৎ কি বলা হয়? যে প্রতি কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকবে সেটাই হচ্ছে এই দুইটার অনুপাত, সেই দুইয়ের অনুপাতই হলো বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। তাহলে যে একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট ওজন, এই দুইয়ের অনুপাতটাই কিন্তু আর্দ্রতার গুণাঙ্ক বা বিশেষ আর্দ্রতা। তাহলে প্রতি কিলোগ্রাম বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যত গ্রাম থাকে সেটাকে বলা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এবার এটা কিভাবে প্রকাশ করা হয়? গ্রাম পার কিলোগ্রাম।
এর তাহলে এই যে আর্দ্রতার গুণাঙ্ক সূত্রটা কি, বা বিশেষ আর্দ্রতা, এটা বিশেষ আর্দ্রতা। এর সূত্রটা হচ্ছে জলীয় বাষ্পের ওজন ভাগ কিসের ওজন? বায়ুর ওজন। তাহলে এবার ধরে নিলাম এক কিলোগ্রাম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 15 গ্রাম। তাহলে ধরে নিলাম 1 কিলোগ্রাম বায়ু, তাহলে বায়ুর ওজন 1 কিলোগ্রাম বায়ুতে যদি 15 গ্রামই হয়, জলীয় বাষ্প হয়, তাহলে এটা কিভাবে প্রকাশ করতে হবে? তাহলে হয়ে গেল 15 গ্রাম পার কিলোগ্রাম। তাহলে একটা ধরে নিলাম এবার কোন নির্দিষ্ট স্থানে 1 কিলোগ্রাম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে কত? 15 গ্রাম। তাহলে সেটা কিভাবে প্রকাশ করবো? তাহলে 15 সেখানকার বিশেষ আর্দ্রতা হবে 15 গ্রাম পার কিলোগ্রাম। তাহলে বোঝা গেল এটা কিছুই নয়, যে বায়ুর যে মোট ওজন থাকবে সেই ওজন এবং জলীয় বাষ্পের যে ওজন, মোট যে জলীয় বাষ্প রয়েছে সেই ওজন, এই দুইয়ের অনুপাতটাই হয়ে গেল তোমার বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। তারপরে দেখো এবার রয়েছে আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলা হয়? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্প বায়ু সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। আমি আবার বলছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের যে অনুপাত, সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবং আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার একটা গভীর সম্পর্ক রয়েছে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। অর্থাৎ উষ্ণতা যখন বাড়ে, উষ্ণতা বাড়লে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। এবং উষ্ণতা যখন কমে অর্থাৎ শীতল হয়, তখন কি আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। তারপরে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং আপেক্ষিক আর্দ্রতা কমে। আর উষ্ণতা কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে এবং আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এই আপেক্ষিক আর্দ্রতার উপরে কিন্তু বৃষ্টিপাত নির্ভর করে। আপেক্ষিক আর্দ্রতা যদি 100% না হয়, হ্যাঁ, আর একটা কথা যে আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয়। তাহলে আমি আবার বলছি যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, আবার বলে দিচ্ছি। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হচ্ছে, মানে যতটা আছে এবং যতটা প্রয়োজন, এই দুইয়ের অনুপাত, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এবার এই আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা কি দেখো। আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা হলো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে
উপস্থিত জলীয় বাষ্প, জলীয় বাষ্প ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট আয়তনের বায়ু সম্পৃক্ত নির্দিষ্ট আয়তনের বায়ুকে ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য জলীয় বাষ্পের পরিমাণ গুণিত 100, এটা হয়ে গেল আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। তাহলে বোঝা গেল কাকে বলা হয় যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই বায়ুকে ওই নির্দিষ্ট আয়তন বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুইয়ের অনুপাতই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। এবার আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয়। আর কি বললাম যে উষ্ণতার সঙ্গে এর ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপরীত ধর্মী সম্পর্ক রয়েছে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি হয়, কমে যায়। আর উষ্ণতা যদি কম হয় তাহলে কি হয়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। এবার দেখো মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে। মেঘ সৃষ্টি যে সূর্যের তাপে সমুদ্র, নদ নদী, জলাশয়, খাল বিল, পুকুর এই সমস্ত এদের জল কি হয়, বাষ্পে পরিণত হয় এবং বাতাসের সঙ্গে মিশে যায়। আবার গাছপালা প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্প বাতাসে মিশে যাচ্ছে। এবার এই যে জলীয় বাষ্প, আমরা জানি এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে উপরের দিকে উঠে গিয়ে প্রসারিত, উপরের দিকে যখন উঠে গেল এবং চারিদিকে ছড়িয়ে গেল, প্রসারিত হয়ে যায়। এবং উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে যখন শীতল বায়ুর সংস্পর্শে চলে আসছে তখন কি হচ্ছে, শীতল বায়ুর সংস্পর্শে এসে এটা শীতল হয়ে যাচ্ছে এবং শীতল হয়ে যাওয়ার ফলে এবার সংস্পর্শে এসে জলীয় বাষ্প বাতাস তাড়াতাড়ি শীতল হয়। আর বায়ু শীতল হয় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত কি হয়, কমে যায়। এবার যখন আমরা কি বললাম যে শীতল বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম, তখন কি হবে, কমে যায়। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। তখন কি হয়, এই কণা বায়ুতে ভাসমান ধূলিকণা, তারপরে তোমার ধূলিকণা, লবণ কণা আর অন্যান্য কঠিন কণাগুলোকে আশ্রয় করে এই জলকণাগুলো আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। এগুলো সাধারণত ট্রপোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এবং এই যে মেঘের মধ্যে যে জলকণা থাকে সেগুলো কি ব্যাস 0.02 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমি আবার বলছি যে যখন এই সূর্যের তাপে যখন বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে তখন কি হচ্ছে, তার জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়। হালকা হয়ে যাওয়ার ফলে কি হয়, প্রসারিত উপরে উঠে যায়, উপরের দিকে প্রসারিত হচ্ছে। তখন শীতল বায়ুর সংস্পর্শে এলো। শীতল বায়ুর সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে, তার এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হচ্ছে, কমে যাচ্ছে। তখন কি হয়, তখন শিশিরাঙ্ক সেখানে কমে যায়। ধীরে ধীরে ওইবার তাপমাত্রা শিশিরাঙ্কে নেমে আসে এবং শিশিরাঙ্কে নেমে আসে তখন কি হয়, সম্পৃক্ত হয়ে পড়ে। এবার ওই সম্পৃক্ত বায়ু যখন আরো শীতল হয়ে পড়ে তখন কি হয়, সেটা ঘনীভূত হয়ে যায়। ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং এই জলকণাগুলো ছোট ছোট জলকণাগুলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে ভর করে ভেসে বেড়ায়। সেটা হচ্ছে মেঘ। এবার দেখো একটা পরীক্ষা তোমাদের এখানে দেওয়া আছে যে একটা কেটলি বা পাত্রে জল নিয়ে গ্যাস বা অন্যের উপর বসানোর কিছুক্ষণ পরে দেখা যাবে কেটলি বা পাত্রটার মুখ দিয়ে সাদা রঙের ধোঁয়া বেরোচ্ছে। এবার দেখো আমরা
বাড়িতে দেখতে পাবো যে গ্যাসের উপরে বা উনুনের উপরে যদি আমরা জল ভর্তি কেটলি চাপাই এবং তাপ দিতে থাকি, তাহলে কি হবে, এক সময় দেখবো যে কেটলির যে মুখটা রয়েছে সেটা দিয়ে কি হচ্ছে সাদা সাদা ধোঁয়া বেরোচ্ছে। এটা কি আসলে? এটা হচ্ছে জলীয় বাষ্প, এটাই জলীয় বাষ্প। তার এভাবে কি হচ্ছে, এই যে সূর্যের তাপে নদ নদী জলাশয়ের জল এভাবে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তারপরে কি তাহলে এই ধোঁয়া আসলে কি, এই ধোঁয়াটা হলো জলীয় বাষ্প। এবার দেখো একটা গ্লাসে কয়েক টুকরো, একটা গ্লাসে কি হলো বড় কয়েক টুকরো বরফ রাখো। এবার কিছুক্ষণ পরে দেখা যাবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জল জমেছে। সেগুলো আসলে কি? এবার একটা গ্লাসে জল নিলাম, এবার জল নিয়ে সেখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম, বা জল যদি না নিয়ে শুধু বরফ রেখে দিলাম, তাহলে কি হবে? কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই গ্লাসের বাইরে, গ্লাসটা নিয়েছি, গ্লাসটার বাইরের দিকে বিন্দু বিন্দু জল জমে যাবে। এই জলটা কোথা থেকে এলো? এই জলটা কি ভিতরের বরফটা বাইরে চলে এলো? না, এই যে এই শীতল মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোথায়, এই গ্লাসের সংস্পর্শে আসার ফলে শীতল হলো, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যখন গেল তখন সেটা কি হলো, ঘনীভূত হয়ে গেল। ঠান্ডা হওয়ার ফলে ঘনীভূত হয়ে যায় এবং ঘনীভূত হয়ে গিয়ে জলকণায় পরিণত হলো। তো এই জলকণা, তাহলে এই জলকণাটা কি প্রকৃতি, তাহলে এটা কি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলো। তো দেখো এখানে কি বলা হয়েছে যে গ্লাসের কিছুক্ষণ বাদে দেখবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যাচ্ছে, যা গ্লাসটা ধরলে হাতে জল লাগছে, কারণ গ্লাসের চারপাশের বাতাস ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শীতল হয়ে ওঠে এবং জলীয় বাষ্প জল বিন্দুতে পরিণত হয়। তাহলে জলীয় বাষ্প কি হলো, জল বিন্দুতে পরিণত হলো। এই ঘটনা কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? অবশ্যই এটা ঘনীভবন প্রক্রিয়াকে নির্দেশ করে, কারণ ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প কি হলো, জলকণায় পরিণত হলো। তাহলে এই যে জল, গ্লাসের গায়ে যে জল জমা হলো, সেটা কি হলো, কোথা থেকে এলো? এই জলীয় বাষ্প থেকে এলো। জলীয় বাষ্প জলকণায় পরিণত হলো। তাহলে কোন প্রক্রিয়াটা? ঘনীভবন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। এবার দেখো পাশের ছবি মতে একটা কাঁচের প্লেট ও জারের মধ্যে সমপরিমাণ জল নিয়ে খোলা জায়গায় রাখো। 2-3 দিন বাদে জলের পরিমাণ মতো কি পার্থক্য দেখা যাবে এবং কেন দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। এবার দেখো একটা খোলা পাত্র নিলাম, ধরো এটা একটা খোলা পাত্র। এবার দেখো এই দুটো পাত্রে কি করলাম, সম পরিমাণ জল নিলাম। ধরো এখানে 100 ml জল নিলাম, এটা তো 100 ml জল নিলাম। এবার এটাকে 2-3 দিন আমরা কোথায়, খোলা জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এই পাত্রে যে জল 100 ml এর মধ্যে এই পাত্রে যে 100 ml জল ছিল তার থেকে বেশি জল কি হয়, বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে। এবং এর থেকে, এটাও 100 ml ছিল এবং এর থেকে কম পরিমাণ জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে। তার কারণ কি, এর উপরিভাগটা খোলা, উন্মুক্ত রয়েছে, বেশি চওড়া, চ্যাপ্টা আকৃতির এর মুখটা, তার জন্য কি জল বেশি বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে। কিন্তু এর মুখটা ছোট সরু, তার জন্য কি কম জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে। তাহলে অবশ্যই তাহলে এটাতে জল কম থাকবে, এটাতে জল বেশি থাকবে। এবার দেখো নিজের হাতে তৈরি করো মেঘ। এবার মেঘ তৈরি করতে গেলে কি করতে হবে? প্রথমত একটা জলের গ্লাস নিলে, জলের বোতল, প্লাস্টিকের বোতল, 1 লিটারের জলের প্লাস্টিকের বোতল নিলে, এবার সেই প্লাস্টিকের বোতলে একটু উষ্ণ গরম জল, ফুটন্ত জল নয় কিন্তু উষ্ণ গরম জল অর্ধেকটা ভরে দেবে। এবার সেই গ্লাসের মধ্যে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেই গ্লাসের মধ্যে ফেলে দেওয়া, সেই বোতলের মধ্যে ফেলে দেওয়া হলো। এবং যখন ধোঁয়ায় গ্লাস বোতলটা ভর্তি হয়ে গেল তখন ছিপি দিয়ে বন্ধ করে দিলাম বোতলটাকে। তারপর ধরো এটা হচ্ছে জলের বোতল, আমি এটা হচ্ছে উষ্ণ গরম জল নিয়ে নিলাম এই পর্যন্ত, উষ্ণ গরম জল, ফুটন্ত নয় কিন্তু। এই উষ্ণ গরম জল নেওয়ার পরে আমি এখানে নিলাম। এবার একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দেওয়ার পরে ভিতরে ঢুকিয়ে দিলাম। ভিতরে যখন দেশলাইয়ের কাঠি ঢুকিয়ে দিলাম, তারপরে দেখা যাবে যে এই ধোঁয়ায় কি হলো, এটা বোতলটা ভর্তি হয়ে গেছে। তখন সেটাকে ছিপি দিয়ে বন্ধ করে দিলাম।
এবার বন্ধ যখন করে দেবো তখন এইভাবে চাপ দিতে থাকবো, এইভাবে বোতলটাকে, প্লাস্টিকের বোতলটাকে চাপ দেবো এবং ছেড়ে দেবো। তারপর দেখতে পাবে যে এখানে মেঘের সৃষ্টি হয়েছে। কিসের জন্য? এই যে উষ্ণ জল এবং উষ্ণতা রয়েছে, দেশলাইয়ের কাঠি হলো, তার ফলে কি হলো, এটা বাষ্পে পরিণত হলো এবং বাষ্পীভূত হয়ে সেটা কি উপরের দিকে উঠে জল, এই উপরের দিকে উঠে কি হলো, ঘনী উপরের দিকে উঠে মেঘ সৃষ্টি করলো এবং সেখানে কি হচ্ছে, সেখানে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এবার দেখো বৃষ্টিপাত, অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কাকে বলে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা এবং তুষারকণা রূপে যখন ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ। তাহলে কি বললাম, যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প জলকণা এবং তুষারকণা হিসেবে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে, ভূপৃষ্ঠে এভাবে নেমে জলকণা এবং তুষারকণা নেমে আসাকে বলা হয় অধঃক্ষেপণ। তার অধঃক্ষেপণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, এগুলো কিন্তু সবই কি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ অর্থাৎ প্রেসিপিটেশন। তাহলে কি বললাম আমি, আবার বলছি, যে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে। এরূপ জলকণা এবং তুষারকণার ভূপৃষ্ঠে নেমে আসাকে বলা হয় অধঃক্ষেপণ। অর্থাৎ মেঘ সৃষ্ট জলবিন্দু এবং তুষারকণা ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে অধঃক্ষিপ্ত হলে আবহবিদ্যায় তাকেই বলা হয় প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। এবার একটা ডেফিনেশন আমি তোমাদের দিয়ে দিই, যে তোমার অধঃক্ষেপণ কাকে বলা হয়? আবহবিদ এইচ.জে. ক্রিসফিল্ড এইচ.জে. ক্রিসফিল্ড ক্রিসফিল্ডের মতে precipitation is defined as water in solid and liquid forms falling to the earth. Precipitation. H.J. Crisfieldের মতে precipitation is defined as water in solid and liquid forms falling to the earth. অর্থাৎ জলীয় বাষ্প, বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প, তুষারকণা এবং জলকণা কঠিন রূপে এবং তরল রূপে ভূপৃষ্ঠে পতিত হওয়া, সেটাই হচ্ছে তোমার অধঃক্ষেপণ। এবার অধঃক্ষেপণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো বৃষ্টিপাত। তো দেখো, আমাদের যে অধঃক্ষেপণগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো কি বৃষ্টিপাত। বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হচ্ছে? আকাশের মেঘে আকাশে ভেসে থাকা মেঘ আসলে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। এবার এই মেঘ যখন উপরের দিকে, মেঘ কি হয়, ক্রমশ উপরের দিকে উঠে যায়। এবার এই মেঘ আসলে আকাশে ভেসে থাকা যে মেঘ, সেগুলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট অসংখ্য কি হয়, জলকণা সমষ্টি। এই মেঘকে উপরের দিকে ক্রমশ উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে উঠে যাওয়ার ফলে শীতল বায়ুর সংস্পর্শে যখন আসে তখন কি হয়, সেই জলকণাগুলো
পরস্পর কি হয়, সংযুক্ত হয়, সংযুক্ত হয়, বৃহৎ আকার ধারণ করে। এবং যখন কি হয় বাতাসে বড় আকার ধারণ করে, তখন কি হয় তার আয়তন বেড়ে যায়। এবং আয়তন বেড়ে যাওয়ার ফলে কি হয়, তখন সেটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়। এটাই হচ্ছে বৃষ্টি। তাহলে দেখো এবার বৃষ্টিপাত কি, যে আমাদের সবচেয়ে পরিচিত পদক্ষেপ হলো বৃষ্টিপাত। আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। তাহলে আকাশে ভেসে থাকা যে মেঘ, সেটা হচ্ছে কি ধূলিকণা, লবণকণাকে আশ্রয় করে থাকা ছোট ছোট জলকণার সমষ্টি। এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে আসে এবং আরো ঘনীভূত হয়। ঘনীভূত হওয়া মানে কি, জলপাই পরিণত হওয়া। যখন কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন শীতল বায়ুর সংস্পর্শে, উপরে শীতল বায়ু রয়েছে, শীতল বায়ুর সংস্পর্শে আসছে, তখন কি হচ্ছে আরো ঘনীভূত হয়ে যাচ্ছে, মানে জলকণায় পরিণত হচ্ছে। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর সংযুক্ত হয়। বা যখন একটা জলকণা, এটা জলকণা পরস্পর সংযুক্ত হলো কি হলো, আয়তনটা বেড়ে গেল। আয়তন বেড়ে গেল, তখন কি হচ্ছে তার ওজন বাড়লো। ওজন যখন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে ভারী হয়ে যাওয়ার ফলে সেটা আর বাতাসে ভেসে বেড়াতে পারছে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এটাই হচ্ছে বৃষ্টিপাত। তাহলে কি বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করে, বাতাসে শীতল হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প যুক্ত হওয়া। এবার যখন দেখো শীতল হয়ে যাওয়ার ফলে সেই জলীয় বাষ্পগুলো কি হলো, জলকণায় পরিণত হলো এবং ভূপৃষ্ঠে নেমে আসলো। শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়? যে উষ্ণতা কমলে কি হয়, উষ্ণতা যেহেতু কমলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি হয়, বেড়ে যায়। আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বেড়ে যায় এবং বায়ু দ্রুত সম্পৃক্ত হয় এবং ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। তার জন্য এবার দেখো শীতল বায়ু যখন কি হচ্ছে, যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয় প্রসারিত হয়ে উপরের দিকে উঠে গেল, তখন শীতল বায়ুর সংস্পর্শে এলো। শীতল বায়ুর সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে, এটা দ্রুত ঘনীভূত হচ্ছে এবং বায়ু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ঘনীভূত হয়, জলকণায় পরিণত হচ্ছে এবং জলকণায় পরিণত হওয়ার ফলে সেটা বৃষ্টি রূপে নেমে আসছে। তাই শীতল কি বলা হয়েছে, যে শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত, তার জন্য শীতল বায়ু থেকে বৃষ্টিপাত হচ্ছে। এবার তাহলে কি বললাম, যে শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়। তাহলে বোঝা গেল শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? সব মেঘ থেকে বৃষ্টি হবে না, কারণ বৃষ্টি যখন এর আপেক্ষিক আর্দ্রতা 100% না হবে বা তার অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত হবে না। আবার জলকণার যে আয়তন, মেঘের মধ্যে যে জলকণা রয়েছে, সেই জলকণার আয়তন যখন 2 মিলিমিটার বা তার বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে পতিত হবে না। কারণ কি, এই হালকা জলকণা যদি আয়তন বড় না হয় তাহলে হালকা হবে, ছোট যদি থাকে তাহলে হালকা হবে এবং হালকা সেটা বাতাসে ভেসে বেড়াতে পারবে। আর যখন আয়তন পরস্পর সংযুক্ত হয়ে আয়তন বৃদ্ধি পাবে, তখন কি হবে, ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার ফলে তখন বাতাসে আর ভেসে বেড়াতে পারবে না, তখন ভূপৃষ্ঠে নেমে আসবে। তারপরে কি, এবার ঘনীভবন ঠিক মতো না ঘটলে, এবার ঘনীভবন যদি ঠিক মতো কেন হবে না, যদি শীতল বায়ুর সংস্পর্শে না আসে তাহলে ঘনীভবন ঠিক মতো হবে না। তো ঘনীভবন ঠিক মতো না হলেও বৃষ্টিপাত হবে না। তাহলে এগুলো হচ্ছে প্রধান কারণ। এবার একটা জিনিস আমি তখন বলতে ভুলে গেছিলাম, যে এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা পরিমাপের একক কিন্তু হলো হাইগ্রোমিটার, সরি এক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা কি হয়, পরিমাপ করা হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো বুঝতে কারো কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।